গল্পকথন বাই আদর চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস আরশিনগর। আজ শুনবেন তৃতীয় পর্ব। সময় যেতে লাগলো, বেড়ে উঠতে লাগলো আরশি। আরশির বেড়ে ওঠাটা অদ্ভুত। শিশুদের যে বয়সে বল ফুটতে শুরু করে, সে বয়সে তাদের প্রথম শব্দ হয় মা, মাম্মা, মাম্মা। সহজ শব্দ। আরশির প্রথম শব্দটা হলো কঠিন, অতি কঠিন। সে আম্মুরি বেগমকে দেখলেই ঠোঁট গোল করে বলা শুরু করলো, বুব্বু, বুব্বু। মজার ব্যাপার হচ্ছে, আম্মুরি বেগমও তখন নাত্তির মতো করেই বুবু, বুব্বু, বুব্বু বলার চেষ্টা করেন। কিন্তু তার সামনের দিকের দুটো দাঁত নেই। সেই দাঁতহীন মুখে শব্দটা তেমন জুৎসই হয় না। ফুক করে বাতাস বের হয়ে যায়। তবে আম্বুরি বেগম তা নিয়ে ভাবেন বলেও মনে হয় না। তিনি পাখির মতন করে নাতনির ঠোঁট নিয়ে নেন তার পান খাওয়া লাল ঠোঁটের ভেতর। তারপর অদ্ভুত শব্দে বলার চেষ্টা করেন, বুবু, বুব্বু। মুজিবর মিয়া দিনরাত হন্যে হয়ে পয়সার পিছে ছোটে। অবিরাম, অক্লান্ত পরিশ্রম। রাত কিংবা দিন, ঘর কিংবা বাহির, কোনো হিসাবই যেন মুজিবর মিয়ার কাছে আর আলাদা করে ধরা পড়ে না। মুজিবর মিয়া টের পায়, গ্রামে ক্রমশই গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছে সে। নানান বিচার আচারে গ্রামের লোকজন তাকে ডাকে। সে যে ডাক পেলেই সুর সুর করে ছুটে যায় তা নয়, সে বরং খুব ভেবেচিন্তেই পা ফেলে। কোনো বিষয়ে মতামত দেওয়ার আগে 10 বার ভাবে। সে জানে, গ্রামের মানুষ মানেই অখণ্ড অবসর আর আড্ডা। এই অবসর আড্ডায় তাদের মস্তিষ্ক জুড়ে কিলবিল করে নানান ভাবনা, গল্প। তাতে ভালো যতটা আছে, খারাপ আছে তার চাইতে 10 গুণ বেশি। মুজিবর মিয়া তাই সতর্ক পা ফেলে। একের ভালো অন্যের সহ্য হয় না, এটা মুজিবর মিয়া জানে। তার ক্রমশই আঙুল ফুলে কলাগাছ হয়ে ওঠাটাও যে অনেকের সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, মুজিবর মিয়া তা টের পায়। এটা সে সবচেয়ে ভালো টের পেল গত জুমাবার লুতু হাওলাদারের কথায়। লুতু হাওলাদার এলাকার গণ্যমান্য মানুষদের একজন। বছর 2 আগেও লুতু হাওলাদারের জমিতে বর্গা চাষ করত মুজিবর মিয়া। তাদের বাড়ির নানান কাজকর্মও করে দিত। সেদিন জুমার নামাজ শেষে ইমাম সাহেব মেম্বরের উপর দাঁড়িয়ে দীর্ঘ বক্তৃতা দিলেন। সম্মানিত হাজেরিন, আমি আপনাদের এলাকায় বহুদিন থেকে আছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে 5 ওয়াক্ত নামাজ পড়াই। সকালে মক্তবে বাচ্চা কাচ্চাদের আমপারা পড়াই, কুরআন শিক্ষা দেই। এইসব কাজ আল্লাহর দিনের জন্যই করা উচিত। বিনিময় হিসেবে টাকা পয়সার কথা ভাবা উচিত নয়। কিন্তু আমি বহুদূর থেকে এই এলাকায় এসেছি। বাড়িতে আমার স্ত্রী আছে, এক পুত্র সন্তান ছিল, তারে আল্লাহ নিয়ে গেছে। আমার স্ত্রী দীর্ঘদিন অসুস্থ ছিল, তার নানান খরচরাপাতি। তার মা থাকে তার সঙ্গে। তাদের জন্য অল্প বেশি হইলেও কিছু টাকা পয়সা আমার পাঠাইতে হয়। হাদিয়া হিসাবে আপনারা আমারে যা দেন, তাতে পরিবার পরিজন নিয়া আমার যে খুব ভালো চলে তা কিন্তু নয়, টেনেটুনেই চলে। তারপরও আল্লাহ পাক ভালো মন্দ মিলায়ে কোনো রকম চালাই নিছিল। এই পর্যায়ে এসে ইমাম আকরাম হোসেন খানিক থামলেন। মুজিবর মিয়া অবশ্য ততক্ষণে ঘটনা বুঝে ফেলেছে। এই মসজিদও আতাহার তালুকদারের পূর্বপুরুষদের করা মসজিদ। পুরনো আমলের ডিজাইনে বিশাল উঁচু ছাদ আর মোটা থামের মসজিদ। জুমার দিনে মসজিদ ভর্তি মুসল্লিরা। তারা সবাই উৎসুক করছিল। মুনাজাত হলেই তারা বের হয়ে যাবে, কারণ তারা জানে হুজুর এখন কি বলবে। এতদিন পর্যন্ত আতাহার তালুকদার নিজেই মসজিদের হুজুরের বেতন শহর থেকে পাঠাতেন। কিন্তু দীর্ঘদিন থেকে আতাহার তালুকদারের সঙ্গে গ্রামের যোগাযোগটা তেমন নেই। তাই লতু হাওলাদার, সুবাহান কাজী, জালাল কাজী, দুলাল মেম্বারের মতো গ্রামের প্রধানরা মিলে সিদ্ধান্ত নিয়েছিল হুজুরের যা বেতন তা তারাই দেবেন। কিন্তু সেই কথা তারা রাখতে পারেননি।
না রাখতে পারার কারণ অবশ্য আছে। এই যজাতিপুর গ্রামে ধান, চাল, ডাল দিয়ে কারো পাওনা শোধ করা যত সহজ, নগদ টাকায় তা নিয়মিত শোধ করা ততটাই কঠিন। হুজুরের বেতন দীর্ঘদিন থেকে বাকি পড়েছিল। ফলে পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছিল গ্রামের লোকেরা যে যার সামর্থ্য অনুযায়ী প্রতি মাসে কিছু না কিছু টাকা দেবে। বাকিটা লতো হাওলাদার, সুবাহান কাজী, দুলাল মেম্বারদের মতন সামর্থ্যবানরা দিয়ে দেবেন। কিন্তু মাসের পর মাস চলে গেছে, হুজুরের বেতন হিসেবে কোনো টাকা আর জমা পড়ে না। ইমাম সাহেব কাশি দিয়ে গলা পরিষ্কার করে আবার বললেন, গত 5 মাস ধইরা আমি আপনাদের কাছ থেকে কোনো বেতন পাই নাই, একটা টাকাও না। আমি না হয় আপনাদের এবাড়ি ওবাড়ি ঘুরে ঘুরে খানাখাদ্য জোটাই, কিন্তু একবার চিন্তা কইরা আপনারাই বলেন আমার পরিবারের কি অবস্থা, তারা কি খায়া কি পইরা বাচ্চা আছে, আপনারাই একটু বিবেচনা কইরা বলেন। পুরো মসজিদ জুড়ে পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলল না। মুজিবুর মিয়া ততক্ষণে বুঝে গেছে সমাজের সবার সামনে নিজেকে আরো খানিক প্রমাণ করার এই তার সুযোগ। সবার দীর্ঘ নীরবতার পর মুজিবুর মিয়া হঠাৎ উঠে দাঁড়ালো। তারপর বলল, আপনারা কেউ কিছু মনে না করলে আমি একখানা কথা বলতে চাই। কেউ কিছু মনে করলো কিনা বোঝা গেল না, তবে কেউ কোনো আপত্তি করল না। মুজিবুর মিয়া নিজ থেকেই বলা শুরু করলো, আপনাদের আপত্তি না থাকলে এখন থেকে মক্তবের হুজুরের বেতনের অর্ধেকটা আমিই দেব, বাকিটা না হয় আপনারা দিলেন। হুজুরের রেগুলার বেতন পাওন দরকার, তার পরিবার পরিজন আছে, কি বলেন হুজুর? ইমাম সাহেব কিছু বলার আগেই উপস্থিত মুসল্লিদের বড় অংশ সম্মিলিত কণ্ঠে মুজিবুর মিয়ার প্রস্তাব সমর্থন করল। হুজুর নিজেও যেন এই প্রস্তাবে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন, কারণ তিনি জানেন যজাতিপুর গ্রামে বহু বড় বড় গৃহস্থ থাকতে পারে, নামি দামি লোক থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে এই গায়ে নগদ পয়সাওয়ালার আসল মানুষ মুজিবুর মিয়া, এবং সে এক কথার মানুষ। সুতরাং সে যখন বলেছে তখন তার বেতনের বড় একটা অংশ আল্লাহর ইচ্ছায় নিশ্চিত। নামাজ শেষে মুজিবুর মিয়া মসজিদ থেকে বের হলো। বাইরের আকাশটা যেন একটু মরা। দুপুরের সময় হলেও রোদটা তেমন ঝাঁঝালো নয়। হেমন্তের শুরু, তবে গ্রামে মোটামুটি শীতের একটা ভাব চলে এসেছে। সে ক্ষেতের আইল ধরে আড়াআড়ি হাঁটছিল। লতো হাওলাদারের বাড়ির পাশের ধান খেতে তখনও কামলারা কাজ করছে। মুজিবুর মিয়া পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। লতো হাওলাদার যে এত দ্রুত নামাজ শেষ করে চলে এসেছে তা সে খেয়াল করেনি। লতো হাওলাদারই তাকে ডাকল, কি খবর নয়া মহাজন সাহেব? মুজিবুর মিয়ার বুঝতে খানিক সময় লাগলো যে লতো হাওলাদার তাকেই ডাকছে। যখন বুঝল সে ঘাড় ঘুরিয়ে দাঁড়ালো। চাচা যান, আমারে ডাকেন? লতো হাওলাদার বলল, এই তল্লাটে তুমি ছাড়া মহাজন বইলা আর কারে ডাকবো? কারে তো পয়সা আছে যে তারে মহাজন ডাকন যায়? মুজিবুর মিয়া বুদ্ধিমান মানুষ। লতো হাওলাদারের কথার ধরন এবং ক্ষোভের কারণ কিছুই তার বুঝতে বাকি রইল না। তবুও সে না বোঝার ভান করে বলল, কি হয়েছে চাচা যান? লতো হাওলাদার বলল, কি আর হইব, পাশার দান পাল্টাইছে। 2 দিন আগেও যে আমার এই কামলাগো লগে খেতে কামলা দিত, বাড়িতে ফরমাইশ খাটত, সে এখন আইসা আমার উপরে ভরা মজলিসে টেক্কা দেয়, আমার মান ইজ্জত কিন্না লয়। মুজিবুর মিয়া বলল, চাচা যান, এইসব আপনি কি বলেন? আমি কি আমার আগের কথা কিছু ভুলছি? আপনারা না থাকলে এই মুজিবুর মিয়া আর তার মা কই গিয়া থাকতো? আপনারা কামকাজ দিছেন, বাপজান মরণের পর মায়, ডাঙ্গর হওনের পর আমি, সেই কাজকামের উপরেই তো বাচ্চা ছিলাম চাচা যান। লতো হাওলাদার বলল, ওইসব বইলা আর কি হইব রে মুজিবর, টাকার অনেক গুণ, মানুষের চেহারা সুরত পাল্টাইয়া দেয়, তয় অভ্যাস পাল্টাইতে পারে না। মুজিবুর মিয়া কারো সঙ্গে কোনো বিবাদে যেতে চায় না, এই জন্যই সে লতো হাওলাদের ইচ্ছাকৃত ঝগড়া করার প্রবণতা দেখেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু
তার শেষ বাক্যটাতে সে নতুন কিছুর গন্ধ পেল। ঠান্ডা গলায় বলল, আপনার শেষ কথাটা বুঝলাম না চাচা। লুতো হাওলাদার তার মুখ নিয়ে এলো মজিবর মিয়ার কানের কাছে, একদম কাছে। তারপর সাপের মতন হিসহিসে গলায় বলল, বউডারে ডাক্তার না দেখাইয়া কেন মারছস? সেইটা জানি না বুঝছস? সব জানি, সব। ছোট লোকের জাতের অভ্যাস বইলা কথা। লোভের জন্য করতে পারে না এমন কোনো কাম নাই। একখান টলারের জন্য বউডারে ডাক্তার কবিরাজ না দেখাই মারলি। তারপর নিজের মামা মজিদ ব্যাপারের কাছ থেকে টাকা নিলি তার বেশ্যা মায়াটারে বিয়াকরণের কথা বললা। সেই টাকায় টলার কিনা মহাজন হইছস না? মহাজন, অনেক টাকা। মসজিদে সবার সামনে নিজের হ্যাডাম দেখাইলি। দেখালি যে লতো হাওলাদাররা শেষ। সবকিছু খুব সহজ না? অত সহজ না মুজিবর, কিছুই অত সহজ না। লতো হাওলাদার থামল, যেন মুজিবুর মিয়ার প্রতিক্রিয়া দেখতে চাইল। তারপর ঠিক সঙ্গে সঙ্গেই সে আবার শুরু করল, তো এখন কি করবি? নিজের মায়াডারেও খুন করবি? খুন না করে বা কি করবি? না হইলে তো ধলা কদুর মতন ওই দুশ্চরিত্রা মামাতো বইনেরে বিয়া করিয়া ঘরে তুলতে পারবি না। কি পারবি? মুজিবুর মিয়ার মনে হলো তার সারা শরীর প্রবল ঘৃণায় রিরি করে কাঁপছে, চোখ লাল হয়ে উঠেছে। শরীর জুড়ে যে শীত শীত ভাবটা ছিল তা মুহূর্তেই দূর হয়ে গেল। কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। সে একবার ভাবল সে কিছু বলবে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল। কারণ মুজিবুর মিয়া জানে এখন এখানে থাকলে সে নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারবে না। ভয়াবহ কিছু একটা ঘটে যেতে পারে। সে কিছুই ভুলেনি। লতো হাওলাদারের নোংরা চেহারার কথা সে ভুলেনি। কি মিথ্যে অপবাদ দিয়ে তার মা আম্বরী বেগমকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। লতো হাওলাদারের বড় স্ত্রী সে, তাও ভুলেনি। লতো হাওলাদার সবকিছু জেনেও নিজের নোংরা চেহারাটা লুকাতে চুপ করেছিল। এইটুকু ছোট্ট মুজিবুর মিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। তারপর কাঁদতে কাঁদতে মায়ের আঁচল ধরে লতো হাওলাদারের বাড়ি থেকে বের হয়েছিল, যেন চোখের ভিতর ভেসে ওঠা জলজলে দৃশ্য। সে কিচ্ছু ভুলেনি। তবে সময় এখনো আসেনি। মুজিবুর মিয়া সব মনে রেখেছে। মুজিবুর মিয়া বাড়ি ঢুকলো ক্লান্ত হয়ে। চারপাশে রোদ মরে এসেছে। তেষ্টায় তার গলা শুকিয়ে আসছে। কিন্তু উঠোনে পা রেখেই সে থমকে দাঁড়ালো। আম্বরী বেগম হয়তো কোথাও গেছেন। বাড়ির উঠোনে 2 বছর বয়সের ছোট্ট মেয়েটা বসে আছে। আরশি। আরশির হাতে এক টুকরো খাবার, পিঠা বা পাউরুটি ধরনের কিছু একটা। 3টা ধারি ধারি কুকুর আরশিকে মাঝখানে রেখে তার চারপাশে চক্রাকারে ঘুরছে আর ঘোট 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 শব্দ করছে। ভয়ঙ্কর দৃশ্য। একটা 2.5 বছরের বাচ্চার জন্য মহাভয়ঙ্কর। কিন্তু অবাক করা ব্যাপার, আরশি কাঁদছে না। সে কুকুরগুলোর সঙ্গে বসে থেকেই পায়ে ভর দিয়ে ঘুরছে। কালোর উপর সাদা গোল ফুটকিওয়ালা কুকুরটা হঠাৎ সামনের পা দিয়ে আরশির হাতের খাবারের উপর খামচে দিল। কিন্তু আরশির চোখের পলকে খাবার সমেত হাতখানা সরিয়ে নিল। কুকুরটা মুহূর্তে ক্ষেপে উঠল। মস্ত হা করে ভয়ঙ্কর শব্দে তীব্র চিৎকার দিল। আরশি এবারও কাঁদল না, তবে ভয়ে কুঁকড়ে গেল। তার সারা শরীর কেঁপে কেঁপে উঠল। কুকুরটা আরো এক পা এগুতে যাচ্ছিল। তার চোখ জুড়ে প্রবল হিংস্রতা। মুজিবুর মিয়া উঠোনের মাচার উপর থেকে বাঁশের মোটা কঞ্চিটা টেনে বের করল। তারপর চোখের পলকে ছুটল। কুকুরটার কাছে পৌঁছানোর আগেই সপাটে হাতের কঞ্চিখানা ছুঁড়ে মারল। একটা শক্ত লাথি বসালো পেট বরাবর। ক্যাত ক্যাত শব্দে কুকুরটা ছিটকে পড়ল কিছুটা দূরে। বার দুই ঘেউ ঘেউ করে ডাকল। তারপর উল্টো পথে হাঁটা ধরল। বাকি দুটো কুকুরও কুই কুই করে পিছু নিল তার। মুজিবুর মিয়া আরশির দিকে ফিরল। মেয়েটা মাথা উঁচু করে তার দিকে তাকিয়ে আছে। তার চোখ ভর্তি কি কে জানে, কিন্তু মুজিবুর মিয়া দীর্ঘ সময় সেই চোখের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে হাঁটু গেড়ে মেয়েটার পাশে বসল।
একটা হাত বাড়িয়ে আলতো করে মেয়েটার গাল ছুঁয়ে দিল। আর কি হলো, তীব্র শব্দে শরীর কাঁপিয়ে কেঁদে উঠল ছোট্ট আরশি। তার ছোট ছোট ফোলা ফোলা ঠোঁটজোড়া জুড়ে যেন রাজ্যের অভিমান, যেন অজস্র অভিযোগ, যেন কারো এই অতটুকু স্পর্শের জন্যই সে এতক্ষণ তার সব ভয়, সব অভিযোগ, অভিমান আর কান্না জমিয়ে রেখেছিল। দুহাতে মেয়েটাকে তুলে দাঁড় করালো মুজিবর মিয়া। মেয়েটার সারা শরীর ভর্তি ধুলো মাটি, মুখ ভর্তি সর্দির দাগ, ময়লায় মলিন মুখ। মুজিবর মিয়ার হঠাৎ কি হলো, সে শক্ত করে মেয়েটাকে বুকের সঙ্গে জাপটে ধরল। এইটুকু একটুখানি শরীর যেন মুজিবর মিয়ার বুকের সঙ্গে মিশে গেল, যেন ওই চৌড়া বুকের ভেতর থেকে অতটুকু ওই শরীরটাকে আর খুঁজে বের করা যাবে না, কখনোই না। মুজিবর মিয়া দীর্ঘ সময় আরশিকে বুকের সঙ্গে চেপে দাঁড়িয়ে রইল, দীর্ঘ সময়। তারপর পানিতে কাপড় ভিজিয়ে মেয়েটার সারা শরীর মুছে দিল, মুখের ময়লা সর্দি মুছে দিল, সুন্দর একটা জামা পরালো। তারপর মেয়েটাকে কাঁধের উপর বসিয়ে বিকেল হয়ে আসা রোদের তেরছা আলোয় হেঁটে চলে এলো নদীর পাড়ে। নদীর এদিকটায় শুনশান নীরবতা। আরশি বাবার কাঁধের দুপাশে পা ঝুলিয়ে বসে আছে, আর মাঝে মাঝে মুখে অদ্ভুত শব্দ করছে। মুজিবুর মিয়া দীর্ঘ সময় চুপচাপ সেই নদীর পাড়ে দাঁড়িয়ে রইল। এই পুরোটা সময় সে নীলুফা বানুর মৃত্যু নিয়ে ভাবল তার মৃত্যুর পরের সময় নিয়েও। প্রত্যেকটা জিনিস সে খুঁটিয়ে খুঁটিয়ে ভাবল, এবং একটা সময় গিয়ে মুজিবুর মিয়ার মনে হলো পুরো ঘটনায় অদ্ভুত কিছু বিষয় খুঁজে পাচ্ছে সে। বিষয়গুলো আসলেই সে আগে ভাবেনি, কিন্তু সেগুলোকে এড়িয়ে যাওয়ার সুযোগও আসলে নেই। নীলুফা বানুর মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী ঘটনার সঙ্গে বিষয়গুলো এমন গভীরভাবে মিশেছিল যে সবগুলোকে এতদিন আলাদা করে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আজ লতু হাওলাদারের কথায় সে বিষয়গুলো পুরো ঘটনার ভেতর থেকে যেন ক্রমশই বীভৎস নখর জাগিয়ে বেরিয়ে আসছে। মুজিবুর মিয়া আবিষ্কার করল, নীলুফা বানুর প্রসবকালীন জটিলতায় তার ভূমিকা বরং অদ্ভুত রকমের আপত্তিকরই ছিল। ওই পুরো সময়টায় সে আসলে নিজেকে এক প্রকার গুটিয়েই রেখেছিল। মানুষ হিসেবে সে মোটেই বুদ্ধিহীন নয়, বরং আর 10 জনের চাইতে খানিকটা হলেও তীক্ষ্ণ চিন্তার মানুষ সে। কিন্তু নীলুফা বানুর প্রসবকালীন সেই ভয়াবহ সময়টাতে সে ছিল আশ্চর্য রকম নিষ্পৃহ এবং নিষ্ক্রিয়। খুদিজাদায় কিংবা শুকরঞ্জন ডাক্তারের কথা শুনেই একটা মানুষকে অমন বিনা চিকিৎসায়, বিনা চেষ্টায় মরতে দেওয়ার মানুষ কি আসলেই ছিল সে? সে কি চাইলেই নীলুফা বানুকে অন্য কোথাও নিয়ে যেতে পারত না? নিশ্চয়ই পারত, অন্তত চেষ্টা তো করতে পারত। কিন্তু সে কোথাও যায়নি, এমনকি চেষ্টাও করেনি। সে কি অবচেতনভাবেই নীলুফা বানুর মৃত্যুর অপেক্ষায় ছিল? ওপরের ঘটনাটি যদি সত্যি হয়, তাহলে তার দ্বিতীয় ভাবনাটি আবার অনেকটাই বিপরীত। কারণ সে জানে নীলুফা বানুর মৃত্যুর পর থেকেই সে তার কন্যা সন্তানটির প্রতি অবিচার করে এসেছে। আরশির প্রতি সে তার নিজের আচরণ এবং অনুভূতি নিয়েই সম্ভবত দ্বিধান্বিত ছিল। সে কি অবচেতনভাবেই নীলুফা বানুর মৃত্যুর জন্য আরশিকে দায়ী করে এসেছে? সে কি এই ভেবে এসেছে যে আরশিকে জন্ম দিতে গিয়েই নীলুফা বানু মারা গেছে? যদি তাই হয়, তাহলে কোনোভাবেই নীলুফা বানুর মৃত্যু তার কাছে কাঙ্ক্ষিত হতে পারে না, বরং সেটি অনেক বেশি কষ্টের, অনেক বেশি আঘাতের। তাহলে মুজিবুর মিয়ার কেমন হাসফাস লাগে। তার মনে হচ্ছে সে সবকিছু কেমন গুলিয়ে ফেলছে। তার দম বন্ধ হয়ে আসে। অন্ধকার গাঢ় হয়ে আসতেই মুজিবুর মিয়া বাড়ির পথ ধরল। ক্লান্ত আরশি ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। তবে এতক্ষণে একটা বিষয়ে মুজিবুর মিয়া নিশ্চিত হল, সেই ছোট্ট মেয়েটার প্রতি এতদিন এক ধরনের অবিচার করে এসেছে, প্রবল অবিচার। গত 2.5 বছর এই মেয়েটা
বলতে গেলে আম্বরী বেগমের কাছেই বেড়ে উঠেছে। বাবা হিসেবে সে কিছুই করেনি। আসলে বুকের গভীরে কোথাও যেন সে তীব্রভাবে অনুভব করত, এই ছোট্ট মেয়েটাকে পৃথিবীর আলো দেখাতে গিয়েই জীবনের আলো নিভে গিয়েছিল নীলুফা বানুর। আজই হেমন্তের বিষণ্ণ সন্ধ্যায় মুজিবুর মিয়ার হঠাৎ মনে হলো, এই ছোট্ট শিশুর শরীরটা জুড়ে কোথাও না কোথাও নীলুফা বানু রয়ে গেছে, রয়ে গেছে সে নিজেও। এই ছোট্ট মানুষটা তাদের ভালোবাসার সৃষ্টি। সে সেই শিশির ভেজা মেঠো পথের ঘাসে হেঁটে যেতে যেতে ঘুমন্ত আরশির মুখ ভর্তি করে মমতার অজস্র রেখা এঁকে দিল। আর ঠিক তখনই তার স্টিমার ঘাটার কথা মনে পড়ে গেল। মনে পড়ে গেল তার বড় মামা মজিদ ব্যাপারীর কথা। মনে পড়ে গেল টাকার অভাবে ট্রলার কিনতে না পারা সেই হতাশার দিন শেষে নেমে আসা রাতের কথা। মজিদ ব্যাপারী তার দহলিজের দরজা বন্ধ করে ট্রলার কেনার টাকা তুলে দিচ্ছিল তার হাতে। সেই টাকায় ট্রলার কিনে বাড়ি ফিরেছিল সে। যেই ট্রলার তাকে দুহাত ভরে দিয়েছে, দিচ্ছে, সেই ট্রলারের কাছে তার অশেষ কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা থাকা উচিত মামা মজিদ ব্যাপারীর প্রতিও। কিন্তু তার মনে পড়ে গেল আরো একটা কথা, সেই টাকার বিনিময়ে মজিদ ব্যাপারীর দেওয়া শর্তের কথা। সেই শর্তের নাম লাইলি। মুজিবুর মিয়ার জীবনের আরেক গল্প, গল্প আরশির জীবনেরও। মিলি বসেছিল বারান্দায় ইজি চেয়ারে হেলান দিয়ে। আজ তার মন ভালো। তার পায়ের কাছে ফালি ফালি রোদ। বারান্দার গ্রিলের ছায়ায় সেই রোদে অদ্ভুত সুন্দর নকশা হয়েছে। মিলি বাচ্চাদের মতো খানিক পরপর সেই রোদের ভেতর পা মেলে দেয়, পরক্ষণেই আবার সরিয়ে নেয়। তার ধবধবে ফর্সা পায়ে কি সুন্দর আলপনা ফুটে ওঠে, আবার মিলিয়ে যায়। এই খেলাটা ভালো লাগছে মিলির। আপাতত তার কাজকর্ম নেই। অফিস থেকে লম্বা ছুটি নিয়েছে। তার পেটের ভেতর বাচ্চাটা যখন নাড়াচাড়া করে মিলির খুব অবাক লাগে। এই এতটুকু পেটের ভেতর হাসত একটা মানুষ, ভাবতেই কেমন লাগে। আশিস অবশ্য যেমন ছিল তেমনই। গভীর রাত করে বাড়ি ফেরে। মিলি টেবিলে খাবার নিয়ে বসে থাকে। তাদের কথাবার্তা হয় খুবই সাধারণ। আশিস হাত মুখ ধুয়ে খাবারের টেবিলে বসে। তারপর প্লেটে ভাত নিতে নিতে বলে, কি অবস্থা তোমার, শরীর কেমন? মিলি বলে, শরীর ভালোই, তবে কিছু খেতে ইচ্ছে করে না। আশিস বলে, ডাক্তারের সঙ্গে কথা বলেছ? মিলি বলে, ডাক্তারের সঙ্গে কথা বলতে হলে তো ডাক্তারের কাছে যেতে হবে। আশিস বলে, গেলেই তো হয়, সারাদিন তো বাসায় থাকো। মিলি বলে, আমার একা একা ডাক্তারের কাছে যেতে ইচ্ছে করে না। আশিস সঙ্গে সঙ্গে এই কথার কোনো জবাব দেয় না। সে চুপচাপ ভাত খাওয়া শেষ করে গামছায় হাত মুছতে মুছতে বলে, কাল সকালে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, এখন ঘুমাতে চলো। মিলি কিছু বলে না, ঘুমাতেও যায় না। সে জানে আশিস কাল ভোরেও তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না, বরং ভুলে যাবে। তার কিছুই মনে থাকে না। সে থাকে এক অদ্ভুত ঘোরের জগতে। আশিসের সেই ঘোরের জগৎ সম্পর্কে মিলির কোনো ধারণা নেই। মিলি অজস্রবার জানতে চেয়েছে, আকারে ইঙ্গিতে, সরাসরি, কিন্তু লাভ হয়নি। আশিস তার নিজের কথা কাউকেই বলেনি। মিলির মাঝে মাঝে মনে হয় আশিসকে সে একটা ঘোরের বসে ভালোবেসেছে। সেই ঘোরটা আগে যেমন সবসময় থাকতো, এখন তেমন নয়। মাঝে মাঝে পুরোপুরি কেটে যায়, তার কিছুদিন পর আবার জেকে বসে। কিন্তু আশিস হয়তো তাকে কখনোই কোনোভাবেই ভালোবাসেনি। আসলে আশিস বোধহয় ভালোবাসতেই জানে না, না মা বাবা, বোন বা অন্য কাউকে। আশিসের সঙ্গে সম্পর্কটাও তার নিজের তরফ থেকে। চুপচাপ গম্ভীর চেহারার ছেলেটাকে তার অসম্ভব ভালো লাগতো। কথা বলতে গিয়ে দেখল, এ তো রীতিমতো বিদ্যের জাহাজ। এখনো একটু পা টেনে টেনে হাঁটে, পায়ের শুকিয়ে যাওয়া ক্ষতটার কারণেই। ছেলেটা অত অল্প বয়সে মুক্তিযুদ্ধে গিয়েছিল। মিলির প্রেমে পড়তে সময় লাগেনি। তার বাবা মা কেউ দেশে নেই। মাস্টার্স শেষ করে তারও চলে যাওয়ার কথা ছিল লন্ডনে।
কিন্তু আর যাওয়া হলো কই। সে চিঠিতে সব জানিয়েছিল। হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই নিজের দিক থেকেও ভাবনার আরো অনেক কিছুই ছিল। কিন্তু অত কিছু ভাবার মেয়ে সে নয়। প্রেমটাও হয়ে গেল, তারপর বিয়েও। দুজন মানুষ একসঙ্গে থাকছে দীর্ঘ সময়, কিন্তু সম্পর্কটা কখনো স্বামী স্ত্রী হয়ে ওঠেনি। রয়ে গেছে সেই আগের মতোই, পাশাপাশি থাকছে, কিন্তু খুব কাছাকাছি হয়তো নয়, আবার দূরেরও নয়। আজ মিলির মন ভালো হওয়ার কারণটা ভীষণ অন্যরকম। গতরাতেও আশিস গভীর রাতে বাড়ি ফিরেছিল। তারপর সেই একই কথোপকথন। মিলি জানতো আজও আশিস তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না, রোজকার মতোই দিব্যি ভুলে যাবে। মিলিও মনে মনে জেদ চেপেছিল, আর যাই হোক সে ডাক্তারের কাছে যাবেই না। ঘুম থেকে উঠে সে দেখল যা ভেবেছিল ঠিক তাই। আশিস ঘরে নেই, বের হয়ে গেছে কখন। মিলির আজকাল আর এ নিয়ে মন খারাপ হয় না। সে ঘুম থেকে উঠে চুলায় চা বসালো, বারান্দায় খানিক দাঁড়িয়ে রইল। একটা চুরুই এসে দাঁড়িয়েছিল বারান্দার গ্রিলে, তার সঙ্গে খানিক খুনসুটি করল। চুরুইটা রোজ আসে, কেমন একটা অদ্ভুত চেনা জানা হয়ে গেছে যেন। কাছে গেলেও উড়ে যায় না, যেন সে জানে এই মানুষটা তার কোনো ক্ষতি করবে না। কত সহজেই চেনা জানা, অথচ মানুষ। পাশাপাশি এক দীর্ঘ মানব জনম, তারপরও চেনা হয় না, জানা হয় না, রয়ে যায় দূরের মানুষ, অজানা মানুষ। মিলির মন ভালো হয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে। সেখানে তাজা দুটো গোলাপ, টকটকে লাল। একটা ছোট্ট চিরকুট, চিরকুটের ঠিক মাঝখানে গোটা গোটা অক্ষরে আশিসের লেখা, আজ বহুদিন বাদে ভোরের প্রথম আলোয় দীর্ঘ সময় তোমার মুখের দিকে তাকিয়েছিলাম। মনে হলো আমার বুকের ভেতরের জমে থাকা একটা কঠিন বরফ সেই থেকে গলে গলে যাচ্ছে। মিলি এই চিরকুটের গভীর কোনো অর্থ খুঁজতে চেষ্টা করল না। কি বরফ জমে আছে তাও জানতে চাইল না। তার শুধু মনে হতে লাগলো আজকের সকালটা অন্যরকম, ভীষণ অন্যরকম। এই অন্যরকম সকালটা যতটা সম্ভব দীর্ঘ সময় ধরে এমন অন্যরকমই থাকুক, ভীষণ অন্যরকম। আশিস এলো দুপুরের পর। তড়িঘড়ি করে তারা ডাক্তারের কাছে গেল। সন্ধ্যায় খেতে গেল একটা রেস্টুরেন্টে। রাতে বাসায় ফিরল দেরি করে। দিনটা কেমন সেই চড়ুই পাখির মতন ফুরুত করে উড়ে গেল। এমন দিনগুলো এত ছোট হয় কেন? রাতে বিছানায় মিলিকে ডাকলো আশিস। তারপর কথাটা বলল, তুমি কি অপলার কথা কিছু জানো? বাবা কিছু বলেছিলেন হয়তো। মিলি দীর্ঘক্ষণ আশিসের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তেমন কিছু না। তবে তোমার বাবা প্রথম যেবার আমাদের বাসায় এলেন তখন কিছু একটা বলেছিলেন। তোমার খুব ভালো বন্ধু ছিল। মেয়েটা তোমাদের দূর সম্পর্কের কোনো আত্মীয়, মাস্তুতো বোন বা এই ধরনের কিছু। আশিস বলল, অপলা আমার ভালো বন্ধু ছিল, এইটুকু বাবা ঠিক বলেছিলেন। বাকিটুকু হয়তো এড়িয়ে গিয়েছেন। অপলাকে আমি ভালোবাসতাম। আমাদের সম্পর্কটা খুব সহজে ভেঙে যাওয়ার মতো কিছু ছিল না। সেই বয়সে আবেগটাও হয়তো অনেক বেশি ছিল। তবে আমার ধারণা আবেগের বাইরেও কিছু একটা ছিল। জগতে অপলা ছাড়া আর কিছু নিয়ে আমি তখন ভাবতাম না। কিন্তু আমরা জানতাম স্বাভাবিক নিয়মে আমাদের সম্পর্কটা হবে না। কিন্তু ছেড়ে দেওয়ার কথাও ভাবিনি কোনোদিন। আশিস একটু থামল। টেবিলের উপরে সিগারেটের প্যাকেট পড়ে আছে। একটা সিগারেট ধরাবে কিনা ভাবছে। কিন্তু মিলির এই অবস্থায় সিগারেট ধরানো ঠিক হবে না। সে আবার বলা শুরু করলো, অপলার বিয়ে ঠিক হয়েছিল, ভালো পাত্র, বড় চাকরি করে। আসলে এটা এড়ানোর কোনো উপায় আমাদের জানা ছিল না। অনেকবার পালিয়ে যাওয়ার কথা ভেবেছি, কিন্তু অপলাই আমাকে নানাভাবে বুঝিয়ে থামিয়েছে। সেবার অপলাদের বাড়িতে সেই ছেলের আসার কথা। সবাই বলছিল অপলাকে দেখতে আসবে, কিন্তু আমরা ঠিকই জানতাম সে এলেই বিয়েটা হয়ে যাবে। আমাদের আর কোনো উপায় রইল না। আগের রাতে অপলাকে নিয়ে আমি পালিয়ে যাই। গভীর রাতে অপলার বান্ধবী সীমাদের বাড়িতে গিয়ে উঠেছিলাম আমরা। সীমাদের বাড়ি জেলা শহরের কাছাকাছি। আমি তখন সেখানকার এক কলেজেই পড়ি। বাড়ি থেকে
অতদূর বলে নিয়মিত ক্লাস করতে পারতাম না, কিন্তু ভালো ফুটবল খেলতাম বলে কলেজে একটা পরিচিত ছিল, বন্ধুবান্ধবও ছিল অনেক। কথা ছিল কলেজের হোস্টেলে আমার কোনো বন্ধুর সঙ্গে আমি থাকবো, পরের দিন অপলাকে নিয়ে চলে যাব কোথাও। কিন্তু সে রাতেই সীমার নানি মারা গেল। সীমাদের বাড়ির সবাই রাতেই রওনা হয়ে যায় ওর নানা বাড়ি। অপলার কারণে অত রাতে আর সীমার যাওয়া হলো না। কথা ছিল সীমা ভোর হলেই ওর ছোট ভাইয়ের সঙ্গে চলে যাবে। আমাদের জন্য এটা ছিল এক অভাবনীয় সুযোগ। সেই রাতে সীমাদের বাসায় আমি আর অপলা একসঙ্গেই থেকে যাই। আশিস আবারও খানিক থামল, তারপর জগ থেকে গ্লাসে ঢেলে জল খেলো। তারপর আরো কিছুটা সময় নিয়ে বলল, একসঙ্গে ছিলাম মানে সেই রাতে উই হ্যাড ফিজিক্যাল রিলেশন। পরদিন পালিয়ে যাওয়ার বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না। কোথায় যাব, কার কাছে যাব? তখন অপলা একটা বুদ্ধি দিল। সে বলল, আর পালিয়ে যাওয়ার দরকার নেই, এখানে আরেকদিন থেকে বাড়ি ফিরে যাব। যেই মেয়ে কাউকে কিছু না জানিয়ে দুদিন বাড়ির বাইরে থাকে, তার আর যাই হোক শিগগিরই বিয়ে হওয়ার আর সুযোগ নেই। অপলার কথা সত্য। পরদিন সে বাড়ি ফিরে গেল। তার বিয়ে এর মধ্যে ভেঙে গেছে। ভয়াবহ ঝামেলা হলো এই নিয়ে। তারপর মাসখানেকের মধ্যে পরিস্থিতি মোটামুটি শান্ত হলো। কিন্তু তখনই শুনলাম মাথায় আকাশ ভেঙে পড়ার মতন এক খবর। অপলা জানালো সে প্রেগনেন্ট। আমার তখন দিকবিদিক জ্ঞানশূন্য অবস্থা। আমি কি করব জানি না। নানান রকম পরিকল্পনা মাথায় আসে, কিন্তু কিছুই কাজ করে না। সম্ভবত অপলার মা বিষয়টা জেনে গিয়েছিলেন। এক দুপুরে নির্জন বাড়িতে চুলার খড়িকাঠ দিয়ে বেদম পিটিয়েছিলেন ওকে। তারপর সিদ্ধান্ত নিলেন ভ্রূণটাকে নষ্ট করে ফেলতে হবে। কিন্তু অপলা সোজা দাঁড়িয়ে গেল। যা ঘটার ঘটুক, এই ভ্রূণ সে নষ্ট করবে না। সে নষ্টও করেনি। ৭১-এর ২৭শে জুলাই রাতে পাক আর্মি ওদের গ্রামে আগুন লাগিয়ে দিল। সেই আগুনে পুড়ে মরেছে সে। মাইলখানেক দূরে এক খোলা বিলের মাঝখানে দাঁড়িয়ে আমি সেই আগুনে পুড়ে যাওয়া গ্রাম দেখেছি। আমি ঠাই দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল আমি একটা ঘোরের মধ্যে চলে গিয়েছি। আমার মনে হচ্ছিল আমি অপলার চিৎকার শুনছি, তীব্র চিৎকার। এমনকি ওর পেটের ভেতরের সেই ভ্রূণ শিশুটির চিৎকারও শুনছি। কিন্তু আমি কেবল দাঁড়িয়ে দেখছি, আর কিচ্ছু করতে পারিনি। কিচ্ছু না। সেই চিৎকার আজ অবধি আমার সঙ্গে রয়ে গেছে, আমার মাথার ভেতর। আশিস যেন এক নিঃশ্বাসে কথাগুলো বলল। তার শরীর জুড়ে ঘাম, চোখ জোড়া যেন ক্রমশ টকটকে লাল হয়ে উঠছে। স্বামীর এমন অতীত স্মৃতি শুনে একজন স্ত্রীর প্রতিক্রিয়া কি হওয়া উচিত মিলি জানে না। কিন্তু সে হঠাৎ আশিসের মাথাটা টেনে তার বুকের ভেতর নিয়ে নিল। তারপর শক্ত করে জড়িয়ে ধরে রাখলো দীর্ঘ সময়। তারপর আশিসের একটা হাত টেনে নিয়ে তার ফিত পেটের উপর রাখল। আশিসের নিষ্কম্প হাতখানা যেন জড়ো হয়ে পড়ে রইল। কিন্তু মিলির সেই স্ফীত পেটের ভেতর থেকে তাদের ক্রমবর্ধিষ্ণু অস্তিত্ব হঠাৎ নড়ে উঠল। একটা শিশু মায়ের উদর থেকে কি অবলীলায় তার হাত পা কিংবা শরীর নেড়ে তার অস্তিত্বের, তার অধিকারের কথা জানান দিচ্ছে। আশিস চুপ করে উঠে বসল। অনেকক্ষণ তাকিয়ে রইল মিলির পেটের দিকে। মাঝে মাঝেই নড়ে উঠছে পেটের বিভিন্ন অংশ। বহুকাল পর যেন আশিস চোখ মেলে চাইল। সে আস্তে করে তার কান চেপে রইল মিলির পেটে। অদ্ভুত সব শব্দ, অদ্ভুত সব স্পন্দন, এ যেন জীবজগৎ ও সৃষ্টির এক অপার রহস্য। সুজাতা রানী খবর শোনার পর কি করবেন, এই নিয়ে সুকরঞ্জন ডাক্তার নানান জল্পনা কল্পনা করছেন। কিভাবে তাকে খবরটা দেবেন সেটা নিয়েও অসংখ্যবার ভেবেছেন, কিন্তু কোনো সমাধান পেলেন না। ৭-৫ ভাবতে ভাবতেই কয়েকটা দিন কেটে গেল। অবশেষে এক বিকেলে সুজাতা রানীর কাছে কথাটা বললেন তিনি। সুজাতা রানী রান্নাঘরে তরকারি কুটছিলেন। বেলা প্রায় পড়ে এসেছিল, তখনও রান্নাবান্না হয়নি। তাই আলো থাকতে থাকতে রান্না শেষ করার তাড়া ছিল। সুকরঞ্জন ডাক্তার কাঠের ছোট জলচৌকিখানা নিয়ে সুজাতা রানীর গা ঘেঁষে বসলেন। ইনিয়ে বিনিয়ে নানান কথা বললেন। তারপর এক ফাঁকে প্রসঙ্গটা তুললেন। প্রসঙ্গটা তুললেন মানে
সরাসরি খবরটা দিলেন। অদ্ভুত ব্যাপার হলো, খবর শুনে সুজাতা রানীর মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো না। তিনি যা করছিলেন ঠিক তাই করছেন। মাথা তুলে তাকালেন না অবধি। সুকরঞ্জন ডাক্তার দীর্ঘ সময় সুজাতা রানীর দিকে তাকিয়ে রইলেন, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তার খানিক সন্দেহ হতে লাগলো, সুজাতা রানী ঠিকঠাক মতো সংবাদটা শুনেছেন তো? তার সন্দেহ কাটল উঠে যেতে যেতে। তিনি জলচৌকি থেকে উঠে দাঁড়াবেন ঠিক এই মুহূর্তে চকচকে ধারালো বটিতে কিভাবে যেন হাত কেটে ফেললেন সুজাতা রানী। হয়তো অন্যমনস্কতায়। দরদর করে তাজা রক্ত ঝরে পড়ছেন তরকারির গামলায়। সুজাতা রানী কোনো শব্দ করলেন না। ডান হাতের কাটা আঙুল চেপে ধরে বসে রইলেন। সুকরঞ্জন ডাক্তার অদ্ভুত দৃষ্টিতে অনেকক্ষণ সুজাতা রানীর দিকে তাকিয়ে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে ক্রস্ত পায়ে ব্যান্ডেজের বাক্সটা আনতে ঘরে ছুটলেন। সুকরঞ্জন ডাক্তার জানেন, সুজাতা রানীর হাতের কাটা ক্ষতের ব্যান্ডেজের চেয়েও এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটি দরকার তা হলো তার বুকের ভেতর যে ক্ষতটা রয়েছে তার ব্যান্ডেজ। কিন্তু সেই ব্যান্ডেজের খবর সুকরঞ্জন ডাক্তারের জানা নেই। সিজিত রানী আর সুকরঞ্জন ডাক্তারের মধ্যে আশিসকে নিয়ে আর কোনো কথা হলো না। তারা দিব্যি যে যার মতো নিজেদের কাজ করে যেতে লাগলেন। সুকরঞ্জন ডাক্তার খুব ভোরে ঘুম থেকে উঠে পাশের ছোট বাজারে তার চেম্বারে যান। ফেরেন দুপুরে। কটা খেয়ে একটু গড়িয়ে নেন। তারপর আবার চেম্বারে। কেউ ডাকলে মাঝে মাঝে দূরের কোনো গায়ে রুগী দেখতে ছোটেন। একঘেয়ে জীবন। কিন্তু এই জীবন নিয়ে সুকরঞ্জন ডাক্তারের কোনো আক্ষেপ নেই। তিনি বরং আর ৮-১০ জন মানুষের চেয়ে সুখী। তাকে পাঁচগাঁয়ের মানুষ এক নামে চেনে। সুকরঞ্জন ডাক্তার এদের কাছে ঘরের মানুষ। এরা হয়তো তাকে টাকা পয়সা তেমন দিতে পারে না, তবে বাড়ির লাউটা মূলাটা নিয়ে এসে উঠোনে হাজির হন। পান খাওয়া লাল দাঁত বের করে হেসে বলে, কই গো ডাক্তার সাহেব, ফার্স্ট ক্লাস মূলা আইছে এবার খেতে। আগে আপনি খাইয়া টেস্ট করবেন, এর বাদে ক্ষেতের বাদ বাকি মূলা তুলুম। সুকরঞ্জন ডাক্তার চরম বিরক্ত মুখে সেই মূলা হাতে নেন। তারপর তিক্ত গলায় বলেন, খালি মূলা খাওয়াইলে পেট চলবো আমার? মানুষ মরলেও তো আর তোমাদের বাড়িতে যাওয়া যেত না। কয়বারের ভিজিটের টাকা বাকি সেই খেয়াল আছে? পান খাওয়া লাল দাঁতের মানুষগুলো অবশ্য এ নিয়ে মোটেও চিন্তিত নয়। তারা বরং দাঁত বের করে হাসতেই থাকে। সেই হাসিতে লজ্জা লজ্জা ভাব ফোটানোর প্রবল চেষ্টা। তবে চেষ্টা করলেও তাতে বিন্দুমাত্র লজ্জা ফুটে ওঠে না। যা ফুটে ওঠে তার নাম নির্মল আনন্দ। একজন সুকরঞ্জন ডাক্তারকে পাশে পাওয়ার আনন্দ। তাদের এই হাসির অর্থ যে সুকরঞ্জন ডাক্তার বোঝেন না তা নয়, কিন্তু বাইরে ধরা দেন না। ধরা দিলেই সর্বনাশ। এরা আরো মাথায় চড়ে বসবে। তিনি যা করেন তা হলো গম্ভীর মুখে কড়া গলায় ধমক ধমক দিয়ে এদের বিদায় করেন। তারপর দূর থেকে এদের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকেন। কি আনন্দ নিয়েই না মানুষগুলো ফিরে যাচ্ছে। সুকরঞ্জন ডাক্তারকে কিছু দিতে পারার আনন্দ। তাদের কাছে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? সুকরঞ্জন ডাক্তারের কাছে মনে হতে থাকে, একটা মানব যেমন এমন কেটে গেলে ক্ষতি কি? কি ক্ষতি? এবারের শীতটাও জাঁকিয়ে বসেছে। রাত জেগে সুজাতা রানী কিসব সেলাই করেন। প্রতি বছর শীতেই করেন। উলের মোজা, কানটুপি, সোয়েটার, নানান কিছু। এবারও কিছু একটা করছেন। সুকরঞ্জন ডাক্তার অবশ্য অত সব খেয়াল করেন না। তিনি যা খেয়াল করেন তা হলো সুজাতা রানীর মতিগতি। কিন্তু সুজাতা রানীর মতিগতি আজকাল আর বোঝার উপায় নেই। তিনি সেই যে মুখে কুলু পেটেছেন আর খোলার নামগন্ধ নেই। না আগের মতো ঝগড়া করছেন, না অভিমান করছেন, না কথায় কথায় দেশ ছেড়ে কলকাতায় যাওয়ার কথা বলছেন। তিনি সময় মতো রান্নাবান্না করেন, বাড়ির কাজকর্ম করেন, বাদবাকি সময় চুপচাপ ঠাকুর ঘরে থাকেন, ধর্মীয় বই পুস্তক পড়েন, রাত হলে সেলাই। সুকরঞ্জন ডাক্তারের সঙ্গে তার কথাবার্তা যে একদম হয় না তা নয়, যতটুকু হয় তা প্রয়োজনে। কলকাতা থেকে অনিতার চিঠি আসে নিয়মিত। সুজাতা রানী চিঠি পড়ে নিজেই জবাব লেখেন।
সুকরঞ্জন ডাক্তার সেই চিঠি পোস্ট করে আসেন। চিঠিতে সুজাতা রানী কি লিখছেন তা জানতেও চান না। ধীরে ধীরেই দুজনের সব কৌতূহল যেন মরে যাচ্ছে, যেন ঘরের ভেতরের জীবনটা রোজ একটু একটু করে থেমে যাচ্ছে। সেই থেমে যাওয়া জীবন হঠাৎ করে জেগে উঠল অদ্ভুত এক ঘটনায়। সেদিন ডাক্তারির সেই ছোট ব্যাগখানা খুঁজে পাচ্ছিলেন না সুকরঞ্জন ডাক্তার। সুজাতা রানীও বাড়িতে নেই, কোথাও গিয়েছেন। ফলে তাকে যে কিছু জিজ্ঞেস করবেন সে উপায়ও নেই। সারা ঘরে তন্ন তন্ন করে খুঁজেও ব্যাগটা পেলেন না ডাক্তার। শেষ পর্যন্ত চোখ পড়ল সুজাতা রানীর সেলাইয়ের সরঞ্জামাদি রাখার রংচটা চটের বড় ব্যাগটার ওপর। ব্যাগটা খুলতে যাবেন, এই মুহূর্তে তার মনে পড়ল ডাক্তারের ছোট ব্যাগটা তো তিনি গতকাল চেম্বারেই রেখে এসেছেন। তারপরও কি মনে করে সুজাতা রানীর সেলাইয়ের ব্যাগটা খুললেন তিনি। ভেতরে উলের কাটা, উল, সুতোসহ নানান জিনিসপত্র। সেই জিনিসপত্রের ভিড়েও তার কৌতূহল বাড়ালো কমলা রঙের ছোট্ট এক টুকরো উলের কাপড়। প্রথমে অনেকক্ষণ তিনি বুঝতেই পারলেন না এই কাপড়ের টুকরোটা আসলে কি। অনেকক্ষণ বাদে তিনি বুঝলেন সেই অতটুকু উলের কমলা রঙের কাপড় আসলে এক পাটে ছোট্ট মোজা। প্রবল বিস্ময় নিয়ে তিনি সেই ছোট্ট মোজার দিকে তাকিয়ে রইলেন। বহু বছর বাদে, তিনি মনে করতে পারেন না কত বছর, তবে বহু বহু বছর বাদে তার চোখের কোল ভিজে উঠল, ঝাপসা হয়ে উঠল। তিনি সেই ভেজে ওঠা ঝাপসা চোখে খুব যত্ন নিয়ে ব্যাগের ভেতরটা খুললেন। খুব ছোট ছোট আরো অনেকগুলো কাপড়, শীতের জামা, ছোট্ট টুপি, নবজাতক শিশুর কাঁথা, আরো কত কি। তার মনে হলো জগতে মানুষের বেঁচে থাকার অজস্র কারণ থাকতে পারে, তবে সেই কারণগুলোর ভেতর শ্রেষ্ঠতম কারণ হলো ভালোবাসা। তিনি দীর্ঘ সময় ধরে সেই কাপড়ের টুকরোগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি আসলে দাঁড়িয়ে রইলেন জগতের বিস্ময়কর সব ভালোবাসা নিয়ে। মাসখানেক পরের ঘটনা। মিলির প্রসবের সময় প্রায় আসন্ন। সেদিন ডাক্তার দেখিয়ে মিলিকে নিয়ে আশিস ফিরছিল। ডাক্তার বলেছে মিলির সব রিপোর্টই বেশ ভালো। বেশ কিছুক্ষণ হলো সন্ধ্যা ঘনিয়েছে। সোডিয়াম লাইটের আলো এড়িয়েও নির্জন রাস্তার এখানে সেখানে আবছা অন্ধকারের ছোপ। সবকিছু আগের মতো থেকেও এমন মুহূর্তগুলো হুট করে কেমন যেন মন খারাপের মুহূর্ত হয়ে যায়। একজোড়া নিঃশব্দ নরনারী দীর্ঘ সময় রিকশায় বসে রইল পাশাপাশি। তারপর হঠাৎ মিলি বলল, আচ্ছা আশিস, ধরো বাবুটার জন্ম দিতে গিয়ে আমি মরে গেলাম, তখন তুমি কি করবে? আশিস ঝট করে মুখ ফেরালো, তবে সঙ্গে সঙ্গে কিছু বলল না। অনেকক্ষণ মিলির মুখের দিকে তাকিয়ে রইল। তারপর সময় নিয়ে বলল, এটা কেন বললে? মিলি ঠোঁটের কোণায় মৃদু চোরা হাসি ঝুলিয়ে রেখে বলল, না, এমনি, জানতে ইচ্ছে হলো। আশিস বলল, না, এমনি জানতে ইচ্ছে হয়নি, তুমি আমাকে বলো কথাটা কেন বললে। মিলি বলল, এটা সব মেয়েরই হয়। এই সময়টায় কেবল মনে হয় সে যদি মরে যায়, তার যদি কিছু হয়ে যায়, তাহলে বাবুটার কি হবে, তার স্বামী কি করবে, কেমন ভয় ভয় লাগে। আশিস শান্ত গলায় বলল, কিন্তু তুমি সেসব ভেবে প্রশ্নটা করনি মিলি। তুমি কেন প্রশ্নটা করেছ আমার মনে হয় সেটা আমি জানি। এবার মিলি চুপ করে রইল, সঙ্গে সঙ্গে জবাব দিল না। তারপর দীর্ঘ সময় নিয়ে বলল, আমার দোষ নিও না আশিস, প্লিজ। আমি জিনিসটা মাথা থেকে তাড়িয়ে দিতে চাইছি, কিন্তু পারছি না। বিষয়টা এমন নয় যে ঘটনাটা নিয়ে আমার ভেতরে কোনো ক্রোধ আছে, কোনো ক্ষোভ আছে, কিন্তু কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছি না। আমার কেবল মনে হচ্ছে আমিও যদি মরে যাই, তাহলে তুমি কি আমাকে অপলার চেয়ে বেশি ভালোবাসবে? অপলার মতো করে আমার জন্যও কি অমন দীর্ঘ সময় ধরে? মিলি কথা শেষ করল না, থেমে গেল। আশিস অন্ধকারে শক্ত করে মিলির একটা হাত ধরল। খুব শক্ত করে ধরে রাখা তার সেই হাতের ভেতর মিলির হাতটা কেমন থেকে থেকে কেঁপে উঠছিল। বাকিটা পথ কেউ আর কোনো কথা বলেনি। কেমন ঝুম করে মন খারাপের অদ্ভুত বিষাদ নেমে এলো তৃষ্ণার্ত দুটি মানব মনে। আশিসদের বাসা নিচতলা। ভ্যান, রিক্সা, টেম্পো চলার সরু রাস্তাটা থেকে বাদিকে
ছোট্ট একটা গলি ঢুকেছে। গলির মাথায় এক চিলতে মাঠ, সেই মাঠের সঙ্গেই বাসা। সামনে দুটো ছোট ধাপের সিঁড়ি, তারপর দরজা খুলতেই ঘর। আশিস রিকশা থেকে নেমে ভাড়া চুকাতেই কপাল কুঁচকে তাকালো। বাসার সামনের লাইটটা নষ্ট। সেখানটায় আশেপাশের বাসাবাড়ির জানালার ফাঁক গলে আসা আলোর অদ্ভুত এক আলো ছায়া। সেই আলো ছায়ার নকশায় দরজার সামনের সিঁড়িতে কেউ বসে আছে। খুব কাছে আসার আগ পর্যন্ত আশিস চিনতে পারল না। যখন চিনল, মুহূর্তের জন্য প্রবলভাবে চমকে উঠল সে। সিঁড়িতে বসে আছে তার বাবা শুকরঞ্জন ডাক্তার, সঙ্গে বিশাল বিশাল ব্যাগ। তবে আশিসের চমকে ওঠার কারণ শুকরঞ্জন ডাক্তার নয়, তার চমকে ওঠার কারণ বাবার পাশে বসে থাকা মানুষটা। শুকরঞ্জন ডাক্তারের পাশে লম্বা চাদর জড়িয়ে নির্বিকার মুখে বসে আছেন সুজাতা রানী, তার মা। তারপরের ঘটনাগুলো ঘটল খুবই দ্রুত। এই ঘটনা অতি নাটকীয় হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে ঘটল তার উল্টো। মা ছেলের মধ্যে তেমন কোনো কথা হলো না। সবচেয়ে ভয় ছিল মিলি, তার জন্যই যত সব ঝামেলা। সুজাতা রানী অবশ্য মিলিকে কিছু বললেন না, কোনো চেঁচামেচি না, কথাবার্তাও না। তিনি প্রথমেই যেই কাজটা করলেন তা হলো ঘরের চারপাশে কি সব ছিটিয়ে দিলেন। রান্নাঘরের জিনিসপত্র গোছালেন। রাতে রান্নার সময় বাড়ি থেকে আনা তরকারি দিয়ে নানান পদের রান্না শুরু করলেন। শুকরঞ্জন ডাক্তার গভীর আগ্রহ নিয়ে ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছেন। তার চশমার পাওয়ারের বোধহয় সমস্যা হয়েছে। তিনি খানিক পর পরই সেই পত্রিকার কাগজ ছিঁড়ে চশমার কাজ মুছছেন। আশিস আবার কেন যেন ঘর থেকে বেরিয়েছে। মিলি পড়েছে মহাবিপদে। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত। আশিসও কিছু না বলেই বের হয়ে গেল। তার কি রান্নাঘরে যাওয়া উচিত? মানুষটা একা একা রান্না করছে। অনেক ভেবেচিন্তে সে রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। সুজাতা রানী তাকে খেয়াল করলেন না। তিনি উল্টো দিকে ফিরে রান্না করছেন। মিলির কি তাকে ডাকা উচিত? কিন্তু সে কি বলে ডাকবে? সে তো কখনো এই মানুষটিকে দেখেও নি। সে শুধু জানতো এই মানুষটা তাকে দেখলে বিষ খাবেন, কিংবা গায়ে আগুন দিয়ে পুড়ে মরবেন। তার জন্যই এই মানুষটি নিজের পেটের ছেলেকে পর্যন্ত বছরের পর বছর দূরে সরিয়ে রেখেছিলেন। কি করবে সে? তার কিছু করতে হলো না। যা করার করলেন সুজাতা রানী। তিনি গম্ভীর এবং কঠিন গলায় বললেন, এই মাইয়া, দরজার সামনে দাঁড়ায় থাকবা না, যাও ঘরে যাও। রান্নাঘরে এইসব ঝাল মশলা কালিজুলির মধ্যে দাঁড়াইয়া থাকনের কিছু হয় নাই, ঘরে যাও। আর এই হলো রান্নাঘরের সিঁড়ি, একটু পরিষ্কার করে রাখুন যায় না? মিলি কিছু বলল না। সে সেই দরজা ধরে দাঁড়িয়েই রইল। সে কিছুতেই বুঝতে পারছে না তার কান্না পাচ্ছে কেন। সেই কঠিন হৃদয় মহিলার সামনে বসে কিছুতেই কাঁদতে চায় না, কিছুতেই না। কিন্তু সে কাঁদল, মুখ চেপে ধরে কাঁদল। সুজাতা রানী আবারও কঠিন গলায় ধমকে উঠলেন, আমার সামনে বসে ফ্যাসফ্যাস করে কাঁদবা না। আমার ফ্যাসফ্যাস করে কান্দা মাইয়া মানুষ পছন্দ না। কথায় কথায় ফ্যাসফ্যাস করে কান্দা মাইয়া মানুষ ভালো হয় না। তিনি কথার মাঝখানে সামান্য বিরতি দিয়ে উনুনে টকবক করে ফুটতে থাকা কড়াইয়ের তেলে কিছু একটা ফেললেন। তারপর আবার বললেন, আর মাথার চুল খুলে রাখছো কেন? এই সময় চুল খুলে রাখবা না। চুলে তেল দাও। চুলে তেল দেও না কতদিন? যাও ঘরে যাও। মিলি ঘরে গেল। সুজাতা রানী রান্নাবান্না শেষ করে দীর্ঘ সময় ধরে মিলির মাথায় তেল দিয়ে দিলেন। এই সময় তাদের মধ্যে টুকটাক কথাবার্তা হলো। সেসব কথাবার্তার বেশিরভাগই মিলির অনাগত সন্তান আর এই সময়ে তার নানান ধরনের রীতিনীতি মানা নিয়ে। রাতে খাবার টেবিলে কেউ তেমন কোনো কথা বলল না। সুজাতা রানী দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার প্লেটে খাবার তুলে দিলেন। খাওয়া শেষ হতে এটো বাসনকোসন নিজ হাতেই পরিষ্কার করলেন। তবে মিলি দাঁড়িয়ে রইল রান্নাঘরের দরজা ধরে। সবাই ঘুমাতে গেল গভীর রাতে। সেই রাতে আশিসের বুকের ভেতর ছোট্ট বাবুই পাখির মতন গুটিসুটি মেরে ঘুমিয়ে রইল মিলি। সন্ধ্যাবেলা রিকশায় বাড়ি ফেরার পথে অপলাকে নিয়ে প্রবল মন খারাপের কথা আর মনেই রইল না। অন্ধকার রাত জুড়ে সেই বসার দেয়ালের প্রতিটি ইটও যেন টের পাচ্ছিল। মানুষ হয়ে জন্ম নেয়া কি ভীষণ আনন্দের, কি ভীষণ বিস্ময়ের।
পরের মাসের প্রথম সপ্তাহেই মিলির ছেলে হলো। ছেলের নাম রাখা হলো সকাল। সবাই ভেবেছিল নাম নিয়ে সুজাতা রানী হইচই করবেন, কিন্তু তিনি কিছুই করলেন না। সুখরঞ্জন ডাক্তার তার কাছে এসে বললেন, ছেলের নাম কি রাখবা? সুজাতা রানী গম্ভীর গলায় বললেন, ছেলের নাম আমি কেন রাখবো? ছেলের নাম রাখবে ছেলের মা বাবা। সুখরঞ্জন ডাক্তার বললেন, না মানে আশিস চাইছিল ছেলের নামটা তুমি রাখো। সুজাতা রানী নাম রাখার ব্যাপারে কোনো আগ্রহ দেখালেন না। তার সব আগ্রহ নাতিকে নিয়ে। নাতির গায়ের রং হয়েছে ধবধবে ফর্সা। এই নিয়ে তার মধ্যে চাপা আনন্দ কাজ করছে। অবশ্য এই আনন্দ তিনি কারো কাছে প্রকাশ করছেন না। এমনিতেই এদের বহু লাই দেওয়া হয়েছে। শুধু লাই দেওয়া হয়েছে তাও না, দেব না করেও লাই দিয়ে মাথায় তুলে ফেলা হয়েছে। তবে কেউ আশেপাশে না থাকলেই তিনি কটাস করে নাতির কপালে চুমু খাচ্ছেন। ছেলের নাম রেখেছে মিলি। সন্ধ্যা রাতের দিকে তার ব্যথা উঠেছে। বাচ্চা হলো সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে। সে আশিসকে ডেকে চুপি চুপি বলল, আমি যদি আমার ছেলের নাম রাখতে চাই, তুমি কি রাগ করবে? আশিস বলল, রাগ করব কেন? মিলি বলল, না মানে তুমি তো গ্রামে চিঠি দিয়ে মাকে নাম রাখার জন্য বলেছিলে। বিষয়টি যে আশিস ভুলে গিয়েছিল তা না, কিন্তু এই মুহূর্তে মিলিকে সে সেটা বলতে পারছিল না। তার ভয় ছিল নাম রাখা নিয়ে না আবার কোনো ঝামেলা হয়। তবে সুজাতা রানী এই নিয়ে কোনো আগ্রহ না দেখাতে বিষয়টা সহজ হয়ে গেল। ছেলের নাম হয়ে গেল সকাল। মিলি অবশ্য বলে সকালবেলার পাখি। সময় যাচ্ছিল, সকালবেলার পাখি বেড়ে উঠছিল তরতর করে। সুজাতা রানী আর গায়ে ফেরার নাম করছিলেন না। সুখরঞ্জন ডাক্তার আসা যাওয়ার মধ্যে ছিলেন। তিনি প্রায়ই একা একা মালোপাড়া এসে ঘুরে যাচ্ছিলেন। দিন কেটে যাচ্ছিল ফুরফুরে হাওয়ার মতন। সেই হাওয়ায় শীষ কেটে যাচ্ছিল সুখের বাঁশি। বেড়ে উঠছে সকাল নামের সুখের সেতু। এই গল্পের আরেক প্রান্তে তখন বেড়ে উঠছিল আরো একটি শিশু। সেই শিশুর নাম আরশি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস আরশিনগর। আজ শুনলেন তৃতীয় পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।